দর্শক, আমি জান্নাতুন নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানি মির্জাপুর চা। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সাধারণত এমন সব বরেণ্য ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে থাকি যাদের আলোকবর্তিকায় উদ্ভাসিত হয়েছে বাংলাদেশ। আমরা তাদের কর্মময় জীবন সম্পর্কে জানবার চেষ্টা করি, সমসাময়িক সমাজ, রাষ্ট্র ও পারিপার্শ্বিক বাস্তবতা নিয়ে তাদের ভাবনা বোঝার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আমার আজকের যিনি অতিথি, তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, দায়িত্ব পালন করছেন ব্র্যাকেট চেয়ারপারসন এবং পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান হিসেবে। দর্শক, আমার আজকের অতিথি অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান। ডক্টর হোসেন জিল্লুর রহমান, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ স্যার যে আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এত ব্যস্ততার মধ্যে স্টুডিওতে আসলেন। কেমন আছেন স্যার? ভালো ভালো স্যার, যেটা বলছিলাম যে আপনার জীবন সম্পর্কে একটু জানবার চেষ্টা করব, তবে আলোচনাটা শুরু করতে যাচ্ছিলাম সমসাময়িক বাংলাদেশ দিয়ে। আমি স্যার নির্বাচনের আগে আগে আপনার একটা লেখা পড়ছিলাম, একটা ইন্টারভিউ পড়ছিলাম, একটু দর্শকদের সুবিধার্থে আমি সেখান থেকে কোট করতে চাচ্ছি। লেখাটা স্যার লিখেছিলেন আপনি, সংকট উত্তরণে সবার দায়িত্ব আছে, যেখানে একটি নির্দিষ্ট জায়গায় আপনি লিখেছেন যে বিশেষ করে নির্বিচার ধরপাকড় করে ক্ষমতাসীন গোষ্ঠী যা আক্রমণাত্মকভাবে একতরফা পথে দৃশ্যতে এগোচ্ছে তার কোনো সন্তোষজনক ও যুক্তিযুক্ত ব্যাখ্যা নেই যদি দেশের স্বার্থই প্রধান বিবেচ্য বিষয় হয়ে থাকে। একতরফা গায়ের জোরে চলার দৃশ্যমান মানসিকতা দেশকে শুধু রাজনৈতিক বিপর্যয়ের মুখোমুখিই করছে না, অর্থনীতির সংকটকেও গভীর থেকে গভীরতর করে তুলছে। আপনার স্যার একটা ইন্টারভিউ পড়ছিলাম যার শিরোনাম প্রথম আলো করেছে যে প্রতিযোগিতাহীন নির্বাচন দীর্ঘমেয়াদী সংকট তৈরি করবে, যেখানে আপনি বলেছেন যে আমি বলবো বাংলাদেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে অংশগ্রহণমূলক রাজনীতি ও নির্বাচনের প্রয়োজনীয়তা স্বীকার করতে হবে। এবং একটি জায়গায় আপনি বলেছেন যে শঙ্কার বিষয় হলো রাজনীতির মতোই অর্থনীতির মাঠেও প্রতিযোগিতা নেই, একটা ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। এরপর স্যার আমরা নির্বাচন দেখলাম, ওই প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনই হলো, নতুন সরকার গঠন হলো, সেই সরকার আবার বাজেটও দিয়ে দিল এবং নির্বাচনের পরপর দেখলাম বিভিন্ন দেশ একেবারে উঠে পড়ে স্বীকৃতিও জানালো, বিশেষ করে চীন, ভারত এবং রাশিয়ার মতন দেশগুলো। ইউরোপ, আমেরিকা অবশ্য পরবর্তীতে স্বাগত জানিয়েছে, যদিও নির্বাচন নিয়ে তাদের অবস্থান এখনো পর্যন্ত ওই আগের অবস্থানে রয়ে গিয়েছে। আবার অর্থনীতির দিকে যদি স্যার আমরা দেখি, তাহলে দেখব যে দেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ প্রায়শই এখনো বলে যাচ্ছেন যে দেশের অর্থনীতি নাকি স্মরণকালের সবচেয়ে ভালো অবস্থায় আছেন, কেউ কেউ বলছে অন্যান্য দেশের চেয়ে ভালো অবস্থায় আছেন। তা আপনি স্যার যে সংকটের আশঙ্কা করছিলেন, সেই সংকট কি আসলে দেখে মনে হচ্ছে কেটে গেল? ভালো প্রশ্ন। এখন সংকট আমরা কার জন্য সংকট, আচ্ছা, ওই প্রশ্ন যদি করি, যেমন সরকারের স্বল্পমেয়াদী রাজনৈতিক সংকট কেটে গেছে, সেটাই একটা হয়তো উত্তর হবে। সরকারের মানে ক্ষমতাসীন সরকারের রাজনৈতিক সংকট ছিল 2023 ধরে, সেটা অনেকাংশে ওনারা কাটিয়েছেন, স্বল্পকালীনটা আর কি। তো সরকারের যদি মনে করি ক্ষমতাসীন গোষ্ঠী যারা, তাদের সংকট নিশ্চয়ই তারা কিছুটা কাটতে পেরেছে, কিন্তু সাধারণ মানুষের সংকট কি কেটে গেছে কিনা? দেশের যে ধরনের অন্তর্ভুক্তিমূলক এবং মানসম্মত একটা অর্থনৈতিক ভবিষ্যৎ চাওয়ার যে চাহিদা, সেই চাহিদার সংকট কি কেটে গেছে কিনা? তো প্রশ্নটা ওইভাবে করা দরকার। আসলে আমরা যেহেতু এই যে পরের যে সংকট, সাধারণ মানুষের সংকট এবং দেশের সংকট, এগুলো কাটে নাই, এগুলো কিন্তু এখনও চলমান এবং আমরা প্রত্যেক দিন এগুলো নানা ধরনের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। ওটা থেকে অন্য বিষয়টা আলাদা করা দরকার যে সরকারের যে একটা সাময়িক সংকট, সেটা অনেকটা কাটাতে পেরেছেন তারা, এবং একটা সেই অর্থে ক্ষমতার জায়গায় তারা অনেকটা স্বস্তির জায়গায় আছেন, ক্ষমতার জায়গায়। তো সেই জন্য প্রশ্নগুলো আসলে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। আমি যে আমার যে আলোচনাগুলো উদ্ধৃতি দিচ্ছিলেন, সেখানে আমরা তো চাচ্ছিলাম যে ওই দেশের এবং সাধারণ মানুষের সংকটটা যেন কাটে, তার জন্য ওই রাজনৈতিক সংকটটা কাটাবার অপরিহার্যতার কথা আমরা বলছিলাম তখন, এবং এখনও সেটা বলে যেতে হবে। কিন্তু এটার সাথে ওই যে আরেকটা আলোচনা ছিল
সরকার টিকার যে বিষয়টা, সেই সংকট দৃশ্যত তারা তো অবশ্যই অতিক্রম করেছেন। এবং আমার মনে হচ্ছে যে আলোচনাটা দুই পর্যায়ে আজকে খুব মুক্ত মনে, এটা তো মুক্ত মঞ্চ অনুষ্ঠানের নাম, মুক্ত মনে এবং যেটা বলা যায় অনেকটা নির্মোহভাবে আজকে আলোচনা করা দরকার যে ওই সাধারণ মানুষের সংকট এবং দেশের সংকট এটা কোন পর্যায়ে আছে, এটা কাটাবার সমস্যাগুলো কোথায় আছে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে এটাও বোঝা দরকার আসলে যে সরকার দৃশ্যত এক ধরনের রাজনৈতিক বলা যায় যে রাজনৈতিক খেলায়, যদি ওইভাবে ওই শব্দটাই ব্যবহার করি, দৃশ্যত এক ধরনের তাদের কৌশলের এক ধরনের জয়ী, এটা তো স্বীকার করা কোনো বিকল্প নেই, অ্যাকচুয়ালি এটা তো দৃশ্যমান। সো ওইটা আরেকটা আলোচনা, এবং ওইখানে হয়তো হতে পারে যে রাজনৈতিক কৌশলী খেলার যে আলোচনা, সেই আলোচনাটা একটা হওয়া দরকার হতে পারে। আরেকটি আলোচনা হলো দেশের এবং সাধারণ মানুষের সার্বিক অবস্থান কি, তাদের ভবিষ্যতের সংকটগুলো কোন অবস্থায় আছে। দুটা কিন্তু আলাদা করে আলোচনা করলে আই থিঙ্ক ফলপ্রসূ হবে। স্যার, আপনি যে বলছিলেন যে সাধারণ মানুষের সংকট, আমি স্যার আপনাকে লেখা পড়ছিলাম, আপনি লিখেছেন সরকারের ভুল নীতি ও মূল্যস্ফীতির পাগলা ঘোরা, যেখানে আপনি লিখেছেন মূল্যস্ফীতি নিয়ে অনেক নাটক দেখা যাচ্ছে, সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্তরা মূল্যস্ফীতি নিয়ে এমন সব ব্যাখ্যা দেন তাতে বোঝা যায় তারা বিষয়টি নিয়ে তেমন বিব্রত নন। স্যার, সাধারণ মানুষের যেহেতু সংকটের প্রসঙ্গ আসলো, মূল্যস্ফীতির সংকটটা অন্তত আমি আপনি যারা বাজারে যাই তারা বুঝতে পারেন। তো ব্যাপারটা কি স্যার এমন যে সরকার আসলে সমস্যাটা ধরতেই পারছেন না, তারা এতটাই উপরে চলে গেছেন, নাকি আসলে সমস্যাটা তারা ধরতে পারছেন কিন্তু রাজনৈতিকভাবে হয়তো পরাজয় ঘটতে পারে, সেজন্য তারা বিষয়টাকে আসলে অনুধাবন করতে পারছেন না? কিন্তু আমি বলছি, যেমন মূল্যস্ফীতি যদি একটা সুষ্ঠু সমাধান করা হয়, এটার সাথে রাজনৈতিক পরাজয়ের কোনো নেই, সম্পর্ক নেই। বরঞ্চ তো আমি মনে করি যে সরকারের রাজনৈতিকভাবে লাভবান হবেন, সাধারণ মানুষ বাহবা দেবে। আমার মনে হয় না যে সাধারণ মানুষ যখন মূল্যস্ফীতির কথা বলে তারা সরকার বিরোধী কিছু বলছে। তারা তাদের জীবন বাস্তবতার উপর নির্ভর করে তাদের দৈনন্দিন অভিজ্ঞতা যেটা তাদের পরিবারের, সেটা থেকে মুক্তির জন্য এই কথাগুলো বলছে। তারা কিন্তু একটা রাজনৈতিক উদ্দেশ্যে এগুলো কিছু বলছে না। সো এইখানে আমি যেটা একটা বিষয় হচ্ছে যে সরকার, আপনার প্রশ্ন ছিল সরকার উপলব্ধি করছে কিনা, সেখানে একটা উপলব্ধির জায়গাও আমি এটা এইভাবে দেখি যে সরকার, মানে আমরা এমনভাবে সরকারের কর্মকাণ্ড আমরা দেখছি যে একদিকে মনে হচ্ছে তারা একটা বাবলের মধ্যে আছে, মানে কষ্টের জায়গাগুলো অনুধাবন করার মানসিকতাটা কম। আচ্ছা, কারণ সেখানে ওটা অনুধাবন করা মানেই হচ্ছে যে তারা যেই ধরনের একটা ব্যাখ্যা তৈরি করেছেন সেই ব্যাখ্যাটার সাথে মিলছে না, এটা একটা সমস্যা। আরেকটা তো সেদিন একটা আলোচনায় দেখলাম পত্রপত্রিকায় যে অনেকটা এটা অদ্ভুত একটা বক্তব্য আসলো মনে হয় কোন এক মন্ত্রী থেকে, যে সিন্ডিকেটগুলোকে কিছু করা যাবে না বা করলে সমস্যা হবে, এই ধরনের স্বীকারোক্তি তো এটা বাণিজ্য মন্ত্রীও বলেছিলেন, সাবেক বাণিজ্য মন্ত্রী বলে বিপদেও পড়েছিলেন। সো এগুলো কি, আমি তো মনে করি না যে এগুলো অসহায়ত্বের একটা বহিঃপ্রকাশ। এগুলো যে সিম্পলি বোঝাচ্ছে যে যারা এই যে মূল্যস্ফীতি তৈরির জন্য যারা বড় ধরনের ভূমিকা রাখছে, তারাই আসলে ক্ষমতার মূল নীতি নির্ধারণী মহলের উপর তারা জড়িয়ে আছে, তারা হয়তো ওর মধ্যে আছে এবং তাদের প্রভাবটাই হচ্ছে সবচেয়ে বড়। আচ্ছা, ডক্টর হোসেন জিল্লুর, আমি 10 জুন নোয়াবের একটা আলোচনায় আবারও আপনার কিছু মন্তব্য নিয়ে আসতে যাচ্ছিলাম। আপনি সেখানে বলেছেন যে দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, সার্বিকভাবে নৈতিকতার ব্যাপক অধঃপতন হয়েছে, নৈতিকতা ফিরিয়ে আনতে না পারলে সংকট আরও গভীর হবে। সম্প্রতি স্যার, আপনি যেহেতু ফেসবুক ব্যবহার করেন, একটি ছবি নিশ্চয়ই আপনার চোখে পড়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তার, মতিউর সাহেব। আজকেই দেখলাম যে তার সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এর বাইরে
সাবেক পুলিশ মহাপরিদর্শক, সাবেক সেনাপ্রধান থেকে শুরু করে সরকারের উচ্চ পর্যায়ের, মানে এমন সব উচ্চ পর্যায়ের লোকজনের দুর্নীতির তথ্য চলে আসছে যেগুলো জানবার পরে আমরা মানে সাধারণ মানুষ আতঙ্কিত হচ্ছে। এগুলো কি কোনো বিচ্ছিন্ন ঘটনা, নাকি এই যে দুর্নীতির ব্যাপকতাটা এতই বেশি তার কিয়দাংশ আসলে এখন মাত্র বাইরে বেরিয়ে আসছে? নিশ্চয়ই আমি মনে করি যে আমি যেই কারণে শব্দটা ব্যবহার করেছিলাম যে দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে, এই জন্য যে আগে দুর্নীতি হতো কিভাবে। আগে দুর্নীতির আগে বলতে বহু আগে, এক অর্থে আমি বলবো বাংলাদেশে আমরা ইনোভেশন শব্দটা নানা জায়গায় ব্যবহার করি, দুর্নীতির ক্ষেত্রেও ব্যবহার করা যায়। দুর্নীতি করার ইনোভেশনও কিন্তু আমরা অনেক কিছু তৈরি করতে পেরেছি। যেমন আগে দুর্নীতি করার অন্যতম একটা ধরন হচ্ছে কোনো ধরনের সম্ভাব্যতা যাচাই না করে একটা প্রকল্প নিয়ে নেওয়া। ও প্রকল্প নিলেই তো খরচ, সেখানে খরচ থেকে যা যা করার সেগুলো করবেন, সময় মতো শেষ না করা, এবং প্রতিটা প্রকল্প হয়তো দ্বিগুণ, 3 গুণ, 10 গুণ, 100 গুণও বেড়ে যেতে পারে। আবার দেখা যাচ্ছে যে আপনার আজকেই দেখলাম একটা যে এইটা প্রাতিষ্ঠানিকরণের যদি উদাহরণ, যে ওই যে ইয়েগুলো, যে অটোরিকশাগুলোতে একটা বাধ্যতামূলক বসাতে হবে যে ফর হায়ার নাকি হায়ার্ড, একটা সাইন বসাতে হবে। কিন্তু ওই বসাবার যে টেন্ডার না, বসাবার যন্ত্রটার পত্রপত্রিকায় যেটা দেখলাম যে ওটা কারো একটা বিজনেস আর কি ওটা, এবং ওটা বাধ্য করা হচ্ছে যে সবাইকে এটা করতেই হবে। আপনি দেখবেন যে আমি প্রাতিষ্ঠানিকরণ এখন এই জন্য বলতে আমরা বাধ্য হচ্ছি, কারণ ফলাফলগুলো অনেকটা পূর্ব নির্ধারিত। এই যে দুর্নীতি যে হবে, ফলাফলগুলো পূর্ব নির্ধারিত টাইপ হয়ে যাচ্ছে। এই যে সম্ভাব্যতা যাচাই ছাড়া প্রকল্প নিলে অবধারিত যে এখানে দুর্নীতির মাত্রা একটা বড় ধরনের। এখন ছিল একটা বিখ্যাত ঔপন্যাসিক, নোবেল প্রাইজ পেয়েছিলেন দক্ষিণ আমেরিকার, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস। ওনার একটা উপন্যাস আছে, ক্রনিকলস অফ এ ডেথ ফোরটোল্ড। এটা ইন্টারেস্টিং এই অর্থে যে আমরা সাধারণত মার্ডার মিস্ট্রিতে উত্তরটা একদম শেষ পাতায় পাই, কে মারলো। এটার উল্টো ছিল, প্রথম পাতায় কে মারলো এটা বলে দিল, তারপরে মিস্ট্রিটার সার্বিক মানে ফোরটোল্ড। আমি বলছি ওটা একটা ভিন্ন প্রেক্ষিতে বলছে। এখন দুর্নীতিও আমি এখনই বলে দিতে পারবো যে ফোরটোল্ড, এইখানে এই ধরনের দুর্নীতি হবে, ওইখানে ওই ধরনের দুর্নীতি হবে। এবং আজকাল তো রাগ রেখে রেখে কিছু হচ্ছে না। ব্যাংকের খাতের কথা যদি বলি, সেদিন দেখলাম একটা, এইটাও আপনি দেখেন যে প্রাতিষ্ঠানিকরণের ধরনগুলো কেমন। যেমন একটা রেলের একটা শুনলাম যে একটা সম্ভবত রাজবাড়ি থেকে দক্ষিণের দিকে কোথাও একটা রেল, ওখানে প্রায় কত, এখন তো 1000 কোটির নিচে কথাই বলা না হয়েছে, কিন্তু একটা রেল চলে কয়েকদিনের জন্য, বিশাল বিনিয়োগ হলো, ব্যবহার হচ্ছে ছোটোখাটো। এটাও কিন্তু বড় কারণ, ওই যে যেটা খরচ হলো সেই খরচটা তো কিন্তু ওইখানে বহুজনের নানাভাবে এই যে যারা সম্পদ তৈরি করছেন। এবং দুর্নীতির প্রাতিষ্ঠানিকরণ শুধু টাকার বিষয়ে নয়। অ্যাকচুয়ালি আপনি যে ওই যার কথা বললেন যে বাংলাদেশ ব্যাংকের মতিউর সাহেবের, মতিউর সাহেবের কথা বললেন, তার স্ত্রী সংক্রান্ত এসছে, তাই না? যে উনি একজন কোথাও মানে একাধিক স্ত্রী মনে আছে চেয়ারম্যান, কিন্তু উনি চেয়ারম্যান কীভাবে হলেন তার পড়ছিলাম। এই যে পদ পেয়ে গেলেন, কোনো আগে তো একটা আপনার ট্র্যাক রেকর্ডের বিষয় থাকে না, আপনি রাজনীতিতে কাজ করেছেন, কর্মী হলেন, উঠলেন, কিন্তু এখন তো হচ্ছে বলে যেটা বলা যায় হেলিকপ্টার ল্যান্ডিং। আপনি কোনো নাই, আপনার ওই ট্র্যাক রেকর্ডের দরকার নাই, হেলিকপ্টারের সাথে আপনি জাস্ট ওখানে নেমে গেলেন, মানে যেখান থেকে ক্ষমতার জায়গা। এবং এই ধরনের যারা নামেন তাদের উদ্দেশ্য একটাই থাকে, যে তারা ওই পজিশনটা ব্যবহার করে কিভাবে
ইয়ে হবেন। এবং অ্যাকচুয়ালি এগুলো তো এখন আর রাগঢাকের বিষয় নয়। আমরা দেখছি যে প্রতিটা এই যে যারা ইয়ে হচ্ছেন, প্রতিটা এখানে এটাও বলা দরকার যে রাজনীতি বলি, অর্থনীতি, প্রতি জায়গায় কিন্তু সৎ মানুষও আছে, এটাও স্বীকার করতে হবে। তাদের জন্য মনে হয় স্যার একটু টাফ হয়ে যাচ্ছে ইদানিং। আমি সেটাই আরেকটা, আপনি হয়তো ওইটা উদ্ধৃতি দেন নাই, আমি আরেকটা ইয়েতে বাজেটে আরেকটা সেশনে বলছিলাম যে বাংলাদেশে দুটি সোনার হাঁস আছে। একটি হচ্ছে যে উদ্যমী, পরিশ্রমী উদ্যোক্তা শ্রেণী, সেই ছোট এসএমই হোক, কৃষক হোক, বড় ব্যবসায়ী হোক, উদ্যমী পরিশ্রমী উদ্যোক্তা, এরাই কিন্তু বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রেখেছে। আরেকটা হচ্ছে উদ্যমী পরিশ্রমী সাধারণ ইকোনমিক অ্যাক্টর, এই যে অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে যারা নানা ধরনের শ্রম দিচ্ছে ইত্যাদি, এই দুইটাই কিন্তু হচ্ছে বাংলাদেশের চালিকা শক্তিকে মূলত এত কিছুর মধ্যেও চলে। সো এখানে মানুষ ইয়ে আছে, আমি সেই জন্য বলছি যে দুর্নীতি প্রাতিষ্ঠানিকরণ হয়ে গেছে বটে, আমাদের রাজনীতির যে ক্ষমতার ধারণাটা, আমরা ক্ষমতা কেন চাই এই প্রশ্নের উত্তর বাংলাদেশে এখন, এক সময় যদি বহু আগে একভাবে যদি লেখা হতো এক ধরনের উত্তর পাওয়া যেত, ক্ষমতা কেন চাই। এখন যদি লেখা হয় ক্ষমতা কেন চাই, তার উত্তরটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং সেটা অনেকের কাছে পরিষ্কার কিভাবে হচ্ছে। ডক্টর হোসেন জিল্লুর, আপনি হয়তো খেয়াল করেছেন যে আজকে শিক্ষকরা একাট্টা হয়েছেন তাদের সর্বজনীন পেনশনের বাতিলের দাবিতে। তো অনেকেই রসিকতা করে বলছেন যে ঘুরে ধরা রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে একাট্টা না হলেও তারা নিজেদের স্বার্থের ইস্যুতে একাট্টা হয়েছেন, হয়তো বিরুদ্ধ মতো থাকবে। তো এই বিষয়টিকে কিভাবে দেখেন? আপনাদের সময়ের শিক্ষকদের সাথে এখনকার শিক্ষকদের পার্থক্য চোখে পড়ে নাকি? না, এগেইন এটাও বলবো যে শিক্ষকদের মধ্যে অনেক নিবেদিত প্রাণ আছে, কিন্তু বাট শিক্ষকদেরকে আমি যখন শিক্ষকদের নিয়ে আলোচনা করব, তার কর্মপরিধি, তাকে কাজ করার তার যে ব্রত যেটা, সেটা সঠিকভাবে পালনের জন্য কতটুকু সুযোগ দেয়া হচ্ছে, এই প্রশ্নগুলো রাখতে হবে। পাশাপাশি ওইটাও রাখতে হবে কারা আসছে শিক্ষকতায়, কারা সুযোগ পাচ্ছে, কারা প্রমোশনগুলো বেশি পাচ্ছে, কারা সেই অর্থে দায়িত্বে প্রাপ্ত মানে ক্ষমতার কাছাকাছি জায়গায় যাচ্ছেন। অবশ্যই শিক্ষকদের আমরা এই দলীয় যে বিষয়গুলোতে বড় ধরনের আসক্তিতে ডুবে যাওয়া, আগে এটা মানে দলীয় ওইখানে তখন ছিল নীতি টিতির বিষয় ছিল, মানে দলীয় কর্মকাণ্ডে এক ধরনের প্রচণ্ড আসক্তি তৈরি হয়েছে আমাদের শিক্ষকদের একাংশের, অবশ্যই এটা হয়েছে, এটা দেখা যায়। তো আমি এখানে জেনারেলি বলবো যে নৈতিক, আমি আবারও বলছি, প্রতিটা ক্ষেত্রে নিবেদিত সৎ মানুষের অভাব কিন্তু নেই বাংলাদেশে। বাংলাদেশের এমন না যে 18 কোটি মানুষই পৌঁছে গেছে, সেটা নয় অ্যাকচুয়ালি। ওটা পৌঁছে গেলে বাংলাদেশ এই পর্যায়ে এই যা আছে এটাও চলতো না আসলে বাংলাদেশের। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, যারা ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করতে পারে, যারা এক অর্থে চলার পথ কোন দিকে হবে সেটা নির্ধারণ করার ভূমিকা আছে, সেইখানে কিন্তু বড় ধরনের আমি নৈতিক অধঃপতন দেখতে পাচ্ছি। আমাদের বেসিক্যালি আমরা তো শিক্ষক বলি একজন, আমরা বলি ইভেন রাজনীতিবিদও যদি বলি, সবাই তো একটা প্রফেশনাল হওয়া উচিত। এটা তো একটা এক ধরনের, ইভেন যারা মনে করে যে রাজনৈতিক একটা পেশা নয়, এক অর্থে তো পেশা, মানে জনসেবাটাই তো পেশা এক ধরনের, চিন্তা করতে হবে। কিন্তু এই যে প্রফেশনালিজম, মানে পুলিশ যখন ওর ইয়েতে রাস্তায় দাঁড়াচ্ছে, সেও তো একজন প্রফেশনাল, তার প্রফেশনালিজম আমরা দেখতে পাচ্ছি কিনা। আপনার এই যে যারা নীতি তৈরি করছেন, আমলারা যারা তৈরি করছেন ইত্যাদি ইত্যাদি, এই প্রফেশনালিজমের একটা সাংঘাতিক ঘাটতি পড়েছে। এবং আমি এই শিক্ষকদের শুধু আলাদা করে দেখার কোনো অবকাশ নেই, প্রতিটা ক্ষেত্রেই এই প্রফেশনালিজমের ধস
দুর্নীতিগ্রস্ত যারা এবং স্বার্থপর দলীয় কর্মকাণ্ডে যাদের আসক্তি বেশি, তারাই কিন্তু এখন করছেন। তারা মঞ্চে সদর্পে ঘুরে বেড়াচ্ছেন। নায়কের ভূমিকায়। স্যার, আপনার আরেকটা লেখান একটু দৃষ্টিপাত করতে যাচ্ছিলাম। আপনি লিখেছেন মোহাম্মদ ইউনূস তার উন্নয়ন দর্শন, 2023 সালের 7 নভেম্বর, যেখানে আপনি লিখেছেন মোহাম্মদ ইউনূস নিজেকে এমন এক নেতা হিসেবে তুলে ধরেছেন যিনি শুধু বাংলাদেশি নয়, বিশ্বের আরও অনেক দেশের কোটি কোটি মানুষের কল্যাণে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সক্ষম। সেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এখন বিচার চলছে। ডক্টর ইউনূসকে আমি গেল মাসেই বলতে শুনলাম, তিনি বললেন যে এই প্রথম লোহার খাঁচায় কাঠ করাতে দাঁড়াতে হলো। বিবিসিকে তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন যেখানে তিনি বলেছেন যে 10 সপ্তাহের সেই ঘটনার জন্য কি আমাকে সারা জীবন খেসারত দিতে হবে। তিনি সেই 10 সপ্তাহের কথা বলছেন যখন আপনিও তত্ত্বাবধায়ক সরকারের সাথে ছিলেন। তো সে সময় কি আপনার কখনো মনে হয়েছিল যে ডক্টর ইউনূস আসলে ক্ষমতা নিতে চাচ্ছেন, তিনি সেখানে যেতে চাচ্ছেন, বা তার যে রাজনৈতিক দল তিনি করেছিলেন 10 সপ্তাহের জন্য, সেটা আসলে ভুল ছিল? না, এখন মানুষের ভুল শব্দটা আমরা পেছনের দিকে তাকিয়ে বিশ্লেষণ করতে হবে। তখন আমার যেটা ওনার সাথে তখন যথেষ্ট আলাপ হয়েছে, সবসময় সেই থেকেই 70-এর দশক থেকে ওনার সাথে আলোচনা চলছে, ওনার বিবর্তনগুলো দেখছি, ওনার কি করতে চাচ্ছেন ওগুলো দেখছিলাম। তবে 2006-এর যে উনি যখন নোবেল প্রাইজ পেলেন, ইনফ্যাক্ট আমি সম্ভবত ওনার সে অভিনন্দন জানাবার জন্য শুক্রবার ছিল সেদিন, খেয়াল আছে, ওনার সেই তৎকালীন মিরপুরের বাসায় গিয়েছিলাম। পরবর্তী একটা আমরা সম্বর্ধনা, যা রাষ্ট্রীয় মানে জাতীয় পর্যায়ে একটা বড় সম্বর্ধনা আয়োজনে আমরাও ভূমিকা রেখেছিলাম। তখন আমার যেটা মনে হয়েছিল যে উনি তো একটা জায়গায় অত্যন্ত সফল অলরেডি হয়েছেন, সেটা হচ্ছে এই যে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষুদ্র ঋণের মাধ্যমে, সেখানে তো প্রচণ্ড সফলতা অলরেডি এসছে, যার ফলশ্রুতিতে ওনাকে নোবেল প্রাইজে এবং গ্রামীণ ব্যাংকেও নোবেল প্রাইজে দেয়া হলো। তখন আমার তখন মনে হয়েছিল যে উনি হয়তো একটা ওই চিন্তার ধারাবাহিকতায় উনি হয়তো ভাবছিলেন যে আরও অন্যান্য পরিসরে কীভাবে ভূমিকা রাখা যায়, এবং হয়তো সাময়িকভাবে এই যে একটা রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে উনি এবং রাজনীতির যে একটা ভিন্ন ধরনের বা রাজনীতি নিয়ে উনার যে চিন্তা, যে উনার অন্যটা তো এক ধরনের জনসেবা ছিল, ওই যে ক্ষুদ্র ঋণ ইত্যাদি, রাজনীতিতে উনি হয়তো আরেকটা ভূমিকা রাখতে পারবেন, এই ধরনের একটা ইচ্ছার তাগাদা দিয়েছিল। এবং হয়তো নোবেল প্রাইজ পাওয়ার ফলে উনার মনে সেই এক ধরনের আস্থা জন্মেছিল যে হয়তো আমি এত কিছুর পরে এই স্বীকৃতি পাচ্ছি, আরও কিছু করার হয়তো সুযোগ তৈরি হয়েছে এবং করা দরকার। এবং আমি তো মনে করি যে কোনো কেউ এই ধরনের উদ্যোগ, আমি তো এটা মানে এটা তো একটা অধিকার, আমি যে কোনো আমি সমাজকে এইভাবে রাজনীতি করা এবং সমাজকে আমি সহায়তা করতে চাই, পরিবর্তন করতে চাই। আমি যদি আমার যেটা গ্রহণযোগ্য নয় যে আমি জোর করে কিছু করতে চাই, আমি উদ্যোগ নিতে কারো তো বাধা থাকার কথা নয়, এবং আমি যদি দেখি যে আমার লোকজন আমাকে তেমন করছে না, পছন্দ করছে না, তাহলে আমি অটোমেটিক্যালি বাতিল হয়ে যাব। আমার মনে হয় আমি তখন ওনার সাথে আলোচনা ইত্যাদি হয়েছিল, উনি ওই আকাঙ্ক্ষা একটা জন্মেছিল যে একটা ক্ষেত্রে উনি ভূমিকা রাখছেন, আরও একটা ক্ষেত্রে ভূমিকা রাখা যেতে পারে, এবং এই আকাঙ্ক্ষাটা জন্মেছিল। কিন্তু আমার পরবর্তীতে উনি যেটা বুঝতে পারলেন যে আমার মনে হয় অভিজ্ঞতার ভিত্তিতে এবং ওনার যেভাবে এগোচ্ছিলেন সেই পদক্ষেপগুলো আসলে খুব দ্রুত ওনার কাছে জিনিসটা পরিষ্কার হয়ে আসছিল যে এই রাজনৈতিক জগৎ বা রাজনৈতিক উদ্যোগ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য
যেই ধরনের বলা যায় যে যেই ধরনের সক্ষমতাগুলো দরকার, যেই ধরনের ধৈর্য দরকার, যেই ধরনের কর্মপদ্ধতি দরকার, ওগুলো হয়তো ওটার সাথে উনি হয়তো অত বেশি পারদর্শী নন। আচ্ছা। কারণ উনি আমি যেটা দেখেছি যে উনি খুব 10 সপ্তাহ, হ্যাঁ 10 সপ্তাহের মতো হয়তো হবে, ওই উপলব্ধিটা খুব দ্রুত এসছিল। আচ্ছা। আমি যখন মানে আমি তখন আলাপ হয়েছে যে আমারও ইয়ে ছিল যে এটা কিন্তু একটা ধৈর্যের ব্যাপার, এই যে রাজনীতিতে কিছু করার জন্য। এইটাতে আমি অন্য আমার হয়তো খ্যাতি আছে, কিন্তু এই জগতে যদি আমি কিছু তৈরি করতে চাই, ওই খ্যাতিটা আবার নতুন করে কিন্তু অর্জন করতে হবে। মানে এই অর্জনের একটা জায়গা চিন্তা করতে হবে। শুধুমাত্র আমি অন্য জায়গায় খ্যাতি পেয়েছি তার ফলেই আমি এখানেও পাবো, এইটা ওইভাবে খুব সহজভাবে ওইভাবে কাজ করে না। এখানে আপনার নতুন করে চেষ্টা করতে হবে, নতুন। এবং আমার যেটা মনে হলো যে উনি খুব দ্রুত এই উপলব্ধিটা ওনার এসছিল এবং উনি ওটা থেকে দ্রুত সরে আসলেন। অ্যাকচুয়ালি ওই সময়টাতে তো আপনি বাণিজ্য এবং শিক্ষা উপদেষ্টা। এটা একটু টাইমিংটা ভুল। টাইমিংটা হচ্ছে উনি যখন এই 10 সপ্তাহ, এই 10 সপ্তাহ নিয়েও কিন্তু একটু ক্লিয়ার করা দরকার। এই 10 সপ্তাহ কিন্তু 1/11-এর যে সময়কাল তার আগে শেষ। আচ্ছা। এই 10 সপ্তাহের ব্যাপারটা মানে 1/11 শুরুর হয়তো প্রথম মাসটায় থাকতে পারে, এই 10 সপ্তাহ কিন্তু তার আগেই শেষ হয়ে গেছে। উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 2006-এর 13ই অক্টোবর, এবং উনি ওই সময়ের কিছুদিন পরেই এই যে নাগরিক শক্তি বলে ওনার যে একটা চেষ্টা, সো এই সময়কালটা কিন্তু মনে রাখা দরকার যে উনি 1/11-এর মধ্যে, কিন্তু এরও আগে আপনার খেয়াল আছে 2005-6-এর দিকে শত যোগ্য প্রার্থী বলে এক ধরনের একটা আলোচনা চলছিল যে রাজনীতিকে মানে কিভাবে আরও এই যে সৎ এবং যোগ্য লোকজনকে রাজনীতির মধ্যে নিয়ে আসার, সেটাও ওনার একটা ওখানে বক্তব্যতা দিয়েছিল। কিন্তু যে 10 সপ্তাহের অভিজ্ঞতা যেটা, সেটার সময়কাল কিন্তু হচ্ছে যে 2006-এর শেষে এবং 2007-এর একদম প্রথম দিকে। আমি কিন্তু উপদেষ্টা হই 2008-এ। সো আমি ওই সময়ে অত্যন্ত একজন ওই যে গবেষকের ভূমিকায় শুধু ছিলাম। তখন ওনার সাথে আমরা ওগুলো নিয়ে আমি তো বলছিলাম যে আসলে এটা একটা ভালো উদ্যোগ হতে পারে, কারণ আমরা তো রাজনীতি তো একটা জগৎ, সেখানে নতুন প্রতিযোগী কেন আসবে না, আসতে পারে। কিন্তু প্রতিযোগী এই জগতে যোগ্যতা এবং সমর্থন যদি আমি চাই, তাহলে তার জন্য ওইভাবে আমার ধৈর্য, ওই ধরনের কর্মপদ্ধতি, ওই ধরনের জনসংযোগ এবং ওই ধরনের, আমি এটাও বলবো যে এক ধরনের যেটাকে বলি আমরা মানে আমি তৈরি থাকতে হবে যে জনগণ আমাকে পছন্দ করছে কি না। আমি নামছি, আমার সিভি খুব ভালো, সেই জন্যই জনগণ পছন্দ করবে, এই ধরনের চিন্তা কাজ করা আসলে উচিত নয়। সো উনি ওই সেই জন্য ওই সময়কালটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, যে উনি ওর আগেই কিন্তু উইথড্র করে ফেলেছিলেন। তাহলে স্যার একটু আপনার সময়কালে চলে আসি, যখন আপনি শিক্ষা এবং বাণিজ্য উপদেষ্টা ছিলেন, এবং সেই সময় আপনাকে দুই রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সাথে অনেক আলোচনা চালিয়ে যেতে হয়েছে। অনেকেই বলে থাকেন যে সেটাই পরবর্তীতে আসলে ডেমোক্রেসির দিকে নিয়ে গিয়েছে। সে আলোচনা চালানোর অভিজ্ঞতাটা কেমন ছিল? আলোচনাটা আসলে কেন চালাতে হয়েছিল? এ কারণেই কি যে বিদেশি চাপও তখন প্রচুর ছিল? আচ্ছা, এইখানে একটা খুব পরিষ্কার করে আমি আজকেই বলি, আর আগে মনে হয় বলা হয়নি। আমি যে 1 বছর অভিজ্ঞতা ছিল, এবং আমি আমার ইয়েতে নিজেকে পরিচয় এইভাবে ওই সোশ্যাল মিডিয়া এইভাবে দিই, অ্যাক্সিডেন্টাল পলিসি মেকার। আপনার টুইটারে মানে এক্সেও স্যার দেখছি আছে। সো এটা কেন বলি? কারণ আসলে আমাদের তো আমাদের এই ক্ষমতার করিডোরে হাঁটার কোনো অভিজ্ঞতা নাই। আমরা তো সেই থেকেই, স্টুডেন্ট সময় থেকেই এক অর্থে আমরা এই গবেষণা, শিক্ষা এগুলোর মধ্যেই আছি। নীতি আলোচনা, সমাজ বিতর্ক,
এগুলোর মধ্যে আছি। সো আমি সো বিদেশি চাপের যে বিষয়টা আমার অন্য কলিগ কেউ ফিল করতে পারে, আমি সুস্পষ্টভাবে এটা করতে পারি যে এখানে বিদেশি চাপের কোনো বিষয় অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে বা আমার কিছু সহযোগীর ক্ষেত্রে একেবারেই প্রযোজ্য ছিল না। এটা সেই অর্থে আমি তো আমার মনে হয় একটা লেখা উচিত, একটা বই লেখা উচিত। সেটা লেখা হয়নি, তার কিছু আমি জানি না এটা বলবো কিনা, আমি এই বিষয় নিয়ে খুব একটা বলা হয়নি। বাট বিদেশি চাপ একেবারেই ছিল না, এবং সেই অর্থে আমি বলবো যে আমি যখন আমাকে আমন্ত্রণ জানানো হলো, আমি আসলে তখনও এইভাবে নিজেকে যোগ দেওয়ার জন্য আমি মনে করেছি যে একটা প্রয়োজন দেখা দিয়েছে, তো আমি এখানে চেষ্টা করে দেখতে পারি যদ্দূর কিছু ভূমিকা রাখার, কিছু এখানে করা যায় কিনা, এটাকে চেষ্টা করলাম। এই মানসিকতা নিয়ে কিন্তু যোগ দিয়েছিলাম। তো ওখানে আমরা মানে এক অর্থে যেটা বলা যায় যে এই যে যেটা বললেন, কোনো চাপ ছিল কিনা, আসলে ওই বইটা লেখা এখন মনে হচ্ছে আরো বেশি জরুরি হয়ে যাচ্ছে। অনেক কনফিউশন ক্লিয়ার হবে, অনেক কনফিউশন ক্লিয়ার হওয়া দরকার, এবং একটা সার্বিক রেকর্ড দরকার। কারণ প্রত্যেকের তো এক একটা অভিজ্ঞতা আছে, এবং ওই অভিজ্ঞতার কোনো ওটা যে অভিজ্ঞতা যে বলেছেন ততটুকু নিশ্চয়ই সঠিক, কিন্তু একটা সার্বিক অভিজ্ঞতার রেকর্ড দরকার। এখানে এই সময়টা কি হলো, এবং এখানে কি ধরনের চেষ্টা হয়েছিল, কি ধরনের অর্জন হলো, অথবা কি ধরনের বলা যায় যে কতটুকু কি আশা ছিল, কোনগুলো করা যায়নি সেগুলো। 2007-এ কিন্তু আমি যখন উপদেষ্টা নই, তখন কিন্তু আমি খুবই অ্যাক্টিভ ছিলাম এজ এই গবেষক আমার দৃষ্টিতে। তখন কিন্তু করে কয়েকটা বিষয়ে সেই সময়কার 111 সরকারের দুটা বিষয় আমি খুবই জোরালোভাবে প্রতিবাদ করছিলাম। একটা ছিল যে তাদের 2007-এর কথা বলছি, তখন একটা অত্যন্ত বলা যায় যে সঠিক চিন্তার ঘাটতি নিয়ে একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল। সেটা হচ্ছে যে যেটাকে আমরা বলি অপ্রাতিষ্ঠানিক অর্থনৈতিক কর্মকাণ্ড, যেমন বাজার হয়ে গেছে একটা, বাজারটা হয়তো ঠিক জমিগুলো কি সঠিক জায়গায় আছে কিনা ইত্যাদি, কিন্তু এগুলো সাধারণ মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড। এইটার উপর একটা বড় ধরনের ওই যে নিয়মের মধ্যে সব আনতে হবে, এই চিন্তা থেকে কিন্তু পুরো ধাক্কাটা চলে গেছিল সাধারণ মানুষের উপর। সাধারণ মানুষের যে ইনফ্লেশনও তো ওই টাইমে খুব হাই হয়ে গেছিল। ইনফ্লেশন হাই হয়েছিল, সেটা কিন্তু কারণে নয়। মানে এখন যেমন আপনি ইনফ্লেশন এই মুহূর্তে এবং ইনফ্লেশন ওই 2007-8-এ প্রেক্ষাপট ভিন্ন ছিল। তখন কিন্তু গ্লোবাল রিসেশন ছিল, এবং ওটার সরকার তো বলছে এখনো নাকি গ্লোবাল ফুড ক্রাইসিস। কিন্তু এখন গ্লোবাল ক্রাইসিসটা সরকার বললে আসলে শ্রীলঙ্কায় কেন তাহলে কমাতে পারলো? মানে গ্লোবাল ক্রাইসিস তো সবাইকে এফেক্ট করার কথা। সো আমি বলছি যে এগুলো নির্মোহ বিশ্লেষণ হোক, পরিষ্কার করে তখন বুঝে যাবে। আমি একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, মানে আপনার কি কখনো এমন মনে হয়েছে যে ওই তত্ত্বাবধায়ক সরকার যেটা 90 দিন থাকবার কথা ছিল কিন্তু 2 বছরের মতন থাকলো, এবং তা বর্তমান ক্ষমতাসীনদের মধ্যে এতই ভীতি তৈরি করলো যে তারা ব্যবস্থাটাই বিলুপ্ত করে দিল, এবং পরপর আমরা দেখলাম একের পর এক প্রশ্নবিদ্ধ নির্বাচন হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি মানে ওই 2 বছর না থাকলে হয়তো এত প্রশ্নবিদ্ধ নির্বাচন হতো না। আমি অ্যাকচুয়ালি ওই অরিজিনটা ঠিক জানি না। 90 দিনের কথা যেটা বললেন, সেটা কিন্তু 90 দিনের যে বিষয়টা, সেটা আগের তত্ত্বাবধায়ক সরকারগুলোর জন্য প্রযোজ্য ছিল। আচ্ছা, কিন্তু যেই প্রেক্ষাপটে এই 111-এর সেটা কিন্তু একটু ভিন্ন প্রেক্ষাপট ছিল। এবং সেটা ছিল যে আপনার সম্পূর্ণ একটা রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছিল টোটাল, এবং সেখানে শুধু অচলাবস্থা নয়, মারমুখী অচলাবস্থা একটা তৈরি হয়েছিল।
এবং এগুলো আমরা ভুলে গেলে জরুরি ভুলে অবস্থার যে সময়। ভুলে যাওয়ার একটা আমাদের সিলেক্টিভ আপনার মেমোরি লস এগুলোর একটা ব্যাপার থাকে অ্যাকচুয়ালি। তো এবং ওই তখনই কিন্তু এই যে 2 বছরের কথা যেটা বলা হলো সেটা এক অর্থে আপনার প্রথম থেকেই নির্ধারিত ছিল কিনা এটা একটু আমি অনুরোধ করব এটা দেখার জন্য। আচ্ছা, কারণ এটা অন্যান্য যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তার সাথে এটা কিন্তু একটা ভিন্নতা ছিল। কারণ এখানে বলা হচ্ছিল যে কিছু যেমন ভোটার লিস্ট এটার একটা প্রচণ্ড এটা নিয়ে একটা বড় ইয়ে ছিল, সেটা ঠিক করার জন্য একটা সময়কাল আওয়ামী লীগের থেকে দাবি ছিল, আওয়ামী লীগের থেকে দাবি ছিল, এগুলো নিয়ে আপনার ঠিক করার একটা বিষয় ছিল। কিন্তু এটা তো সত্য কথা অ্যাকচুয়ালি যে 2 বছরের যেদিন শেষ হলো সেদিনই তো ওই সরকার বিদায় নিয়েছিল। থাকার কোনো চেষ্টা কি করেছে ওই সরকার? এই 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 কোনো ইয়ে তো নাই। ওই 200 ওই যে যেদিন শেষ হওয়ার কথা সেদিনই কিন্তু শেষ হয়েছিল। তো এটা আমি মনে করি যে ওই 111-এর 2 বছরের সময়ের বিশ্লেষণটা প্রেক্ষাপটে দাবি ছিল। এটা এবং আমি হয়তো আমি নিজেকেও এখন একটু ফিল করছি, দোষী ফিল করছি যে যেহেতু আমরাও তখন অ্যাক্সিডেন্টালি হলেও একটা যুক্ত হয়েছিলাম, ভূমিকা রেখেছিলাম। আমার মনে হচ্ছে এখন সময় এসছে যারা যারা এখানে সার্বিক রেকর্ডটা কি, কেন আপনি বলেন বিদেশি চাপ ছিল না কেন যেমন কিছু কিছু ছিল না যে -2 বলে একটা ফর্মুলার কথা বলা হচ্ছিল। তো আসলে কি ছিল না, এটা আমি 2007-এর যেই আগের সেইখানে না, ফর্মুলা বলতে এখন হচ্ছে যে মানে রাজনীতি নিয়ে নানা ধরনের আলোচনা তখন চলছিল। কিন্তু আমি নিজের কথা শুধু এখন বলতে আই থিঙ্ক বলতে, কারণ আগের পিরিয়ডটা যারা ছিলেন তারা বলতে হবে। আমি যখন যোগ দিই, এটাও একটা অত্যন্ত ঠিক কথা যে আমাকে যখন আমন্ত্রণ করা হয়, আমি তো অর্থনীতিবিদ ইত্যাদি, আমি ভেবেছিলাম অর্থনীতি রিলেটেড কিছু নিয়ে হয়তো করতে হবে, কিন্তু পেলাম শিক্ষা এবং বাণিজ্য বটে পেলাম, কিন্তু ওগুলো করছিলাম। ওটা তো হচ্ছে দপ্তর ওগুলো ওইখানে যদ্দূর করার যেটা করার সেটা করার চেষ্টা করছিলাম। এবং সেটা আমি প্রথমেই ইনফ্যাক্ট যেদিন জয়েন করি তার 2 সপ্তাহের মধ্যে বড় ধরনের একটা রাজনৈতিক বিষয়ের সমাধান করতে হয়েছিল শিক্ষা উপদেষ্টা হিসাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন এক ধরনের একটা অসন্তোষ, একটা অচলাবস্থা তৈরি হয়েছিল। সেটা নিয়ে এক ধরনের বিস্ফোরণমূলক একটা অবস্থান তৈরি, সেটা একটা সুষ্ঠু সমাধানের প্রয়োজন ছিল। সেটা করতে পেরেছিলাম এবং সেটা এক অর্থে সমাধান হয়ে ঠিকমতো এগিয়েছিল। কিন্তু ওটা করতে গিয়েও আস্তে আস্তে আমার উপলব্ধি, কারণ আমি তো যেটা বললাম, আমি এসছি একজন হিসাবে, আমাকে হয়তো একজন প্রফেশনাল আমাকে বলেছে আমি এসছি, কিন্তু ঢোকার পরে ওটাও আমার মনে হলো যে ঠিক আছে দাপ্তরিক করছি বটে, কিন্তু আমাদের তো একটা টেনিয়রের একটা শেষ আছে এবং কোথায় কিভাবে এগুতে হবে সেগুলো নিয়ে, এবং একটা আমার এই যে আপনি বললেন না যে আমি 2 দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক, এগুলো কোনোটাই কিন্তু ছিল না যে আমাকে সুস্পষ্টভাবে দায়িত্ব দেয়া হয়েছিল। নিজের তাগিদে করেছিলেন তখন? ইনফ্যাক্ট তখন আমি নিজেকে ওইভাবে চিন্তা করেছি যে আমি তো খুব ন্যারো মাইন্ডেড, আমাকে শিক্ষাও দিয়ে দিয়েছে, আমি শিক্ষা মন্ত্রণালয়ে ঢুকলাম বেরোলাম, বাণিজ্য মন্ত্রণালয়ে ঢুকলাম বেরোলাম, কিন্তু তখন তো একটা সংকটকালীন সময়, একটা রাষ্ট্র পরিচালনার একটা ভূমিকায় আছি, সার্বিক বিষয়টা নিয়ে চিন্তা করার একটা তো দায়িত্ব আছে। সেই দায়িত্ব থেকেই কাজটা করার অ্যাকচুয়ালি চেষ্টা করি। ডক্টর হোসেন জিল্লুর, আমরা আলোচনার প্রায় শেষে চলে আসছিলাম। আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আসলে আলোচনা করতে যাচ্ছিলাম, হয়ে ওঠেনি। আপনার একটু ছেলেবেলার কথায় চলে যেতে, যে মানে স্কুল শুরু হলো সিলেটে, এরপর চট্টগ্রাম, এরপর চলে গেলেন সারগোদা এবং ফৌজদারহাটে। তো সারগোদা ফৌজদারহাট তো একেবারে শৃঙ্খলাবদ্ধ জীবন, তো সেখানে কি নিজের ইচ্ছাতে গেলেন নাকি আপনার বাবা চেয়েছিলেন যে ছেলে ওই রকম শৃঙ্খলাবদ্ধ জীবনে যাবে? না, আমার মনে
পরিবারের মধ্যেও শৃঙ্খলা ছিল। আমার বাবা ইনফ্যাক্ট আমরা যখন ওখানে আপনাদের তো 3 ভাই ফৌজদারহাটে 3 ভাই আর 4 ভাইয়ের মধ্যে 3 ভাই তিনজনই ফৌজদারহাটে পড়েছে। ফৌজদারহাটে। আমি যেটা বলছি যে শৃঙ্খলার বিষয়টার জন্য যায়নি আচ্ছা, তখন, কিন্তু তখন আপনার এই যে ফৌজদারহাট, সারগোদা, এগুলো তৎকালীন মধ্যবিত্ত সমাজের কাছে এগুলো ছিল একটা জায়গা, মানে একটু উঁচু জায়গা, যে কারণ আমরা সারা বাংলাদেশে তখন সারা প্রতিযোগীর মাধ্যমে যেতে হয়েছে, মানে 12-13 জনের মতো সিলেক্টেড হতো, তো প্রতিযোগিতার মাধ্যমে যেতে হয়েছিল। তখন গিয়েছে, কিন্তু আমার অবশ্যই ওখানে শৃঙ্খলার বিষয় আছে, কিন্তু আবার সেই শৃঙ্খলার মধ্যে আবার একটু কিছু করার, দুষ্টামি করারও প্রচণ্ড। রাতের বেলা আমার খেয়াল আছে সারগোদায় সেই শীতের মধ্যে লাইটস আউট, 10টায় লাইটস আউট, সবাই ঘুম, তারপরে 11টার দিকে আস্তে আস্তে আবার জেগে উঠলাম গ্রুপ, আমরা কয়েকজন, একটা বালিশের ওই কাভার আছে ওটা নিয়ে আস্তে আস্তে হাঁটা দিলাম। স্কুলের ওই প্রান্তে ছিল কমলার বাগান, ওখান থেকে কমলা সব নিয়ে আস্তে চলে আসতে, এইসবও ছিল। কিন্তু ওই সময়টা সারগোদা এবং ফৌজদারহাট এবং সিলেট কলেজের স্কুল চট্টগ্রামের, ওখানেও কয়েক মাস পড়েছিলাম। শিক্ষায় হয়েছে যে শৃঙ্খলা ছাড়াও তখন নিজের উপর নির্ভর করা, আত্মবিশ্বাস ছাড়া নিজের উপর নির্ভর করতে হবে এবং সার্বিক চিন্তাগুলো করতে হবে, এগুলোর একটা প্রচণ্ড প্রয়োজন ছিল। এবং আমি ওইভাবে জিনিসটাকে দেখেছি যে এক ধরনের নিজের ভিত্তিতে চলতে, সেলফ রিলায়েন্ট যেটা বলি, এবং একটু আর তখন ছিল ওই যে তখন সুযোগ ছিল বিশ্ব সাহিত্য, আমি মধ্যে খুব রেগুলার, ওই যে লাইব্রেরির খুবই রেগুলার স্টুডেন্ট ছিলাম, মানে পাঠক ছিলাম। তো সেই অর্থে তখনই সারগোদায় গিয়েই বিশ্ব নিয়ে একটা উপলব্ধি, চেতনার জায়গায় অলরেডি এক ধরনের পরিচিতি হয়ে গেছে। আচ্ছা, আপনি সারগোদায় পড়লেন, ফৌজদারহাটে পড়লেন, মানে সেখানে পড়তে গেলে নিঃসন্দেহে খুব ভালো ছাত্র হতে হয়। আবার আমি আপনার একটা ইন্টারভিউ দেখছিলাম যেখানে বলেছেন যে বাবার হাতে মারও কম খাননি। এত ভালো ছাত্র হবার পরে বাবার হাতে মার খাওয়া হলো কেন? ভালো ছাত্ররা কি ভুল করেন না? আচ্ছা, আপনি কি মনে করেন সব ভালো ছাত্রই কি প্রতিটা অঙ্কই ঠিক করতে পারে? এটা তো ঠিক নয়। মার খাওয়া এটা হচ্ছে যে আদরের মার, মানে এই ধরনের না হলে তো হয় না। ভুল, যেমন আমি সারগোদায় আমাদের যে প্রিন্সিপাল ছিলেন তৎকালীন, মিস্টার ক্যাচপোল বলে একজন প্রিন্সিপাল, উনার হাতে যে ইংরেজি গ্রামার শেখার যে কঠোর, সেখানে অন্য ধরনের মার ছিল। ভুল হলে তখন আমাদেরকে করা হতো, বেত দিয়ে পিটানো হতো। এখন তো স্কুলগুলিতে সব নেই একদম। সেটা একটা অত্যন্ত বিষয়, যে আমরা যে শৃঙ্খলার কথা বলি, শৃঙ্খলা কিন্তু চরিত্র গঠন। শৃঙ্খলা হচ্ছে ছাত্রীকে আরও উন্নত একটা ব্যক্তিত্বে পরিণত করা। শৃঙ্খলা মানে শুধু পিটানো ইত্যাদি নয়। এই শৃঙ্খলার ধারণাটা বর্তমান শিক্ষা অবস্থায় প্রচণ্ডভাবে অনুপস্থিত হয়ে গেছে, এবং এটা কিন্তু একটা অশনি সংকেতের মতো আমি করি। আপনি শুরু করেছিলেন এই আলোচনা সংকট নিয়ে, অর্থনীতি, রাজনীতি, কিন্তু আমি বলবো যে শিক্ষার সংকটটা আরও গভীর। শিক্ষার এই যে শিক্ষার এই যে শৃঙ্খলা এবং চরিত্র গঠনের যে জায়গাটা, শিক্ষা এবং চরিত্র গঠন, এই যে একটা যোগসূত্র আমরা ছোটকাল থেকেই শুনেছি, দেখেছি, উপলব্ধি করেছি, সেই ইয়েগুলো কিন্তু দুর্বল হয়ে গেছে। এই সংকটটা কিন্তু আরও গভীর। সুতরাং ক্ষমতাসীন গোষ্ঠী যদি মনে করেন যে আমরা তো কৌশলে সবাইকে হারিয়ে দিয়েছি, ক্ষমতা আমাদের চলতে থাকবে, চলতে পারে, কিন্তু কেন ক্ষমতা আমরা কেন চাচ্ছি তো মানুষের আরও দেশটাকে আরও উন্নত করতে, এবং উন্নত বলতে আমি যেভাবে উন্নত মনে করি তাই সেভাবে নয়, সাধারণ মানুষের চাহিদা যেভাবে, এই যে শিক্ষার সাথে চরিত্র গঠনের যে বিষয়গুলো, সাধারণ মানুষের যে ভাগ্য পরিবর্তনগুলো, আমরা তো এখনো সস্তা শ্রমের অর্থনীতির ফাঁদে আটকে আছি। কিছুদিন আগে আপনি বলছিলেন, সেটা বলছিলাম, আমাদের যে হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সগুলো যদি দেখি সেখানে, এবং সূচকের লুকোচুরি করে তো লাভ নাই। আমি চালাকি করে এমন সূচক বের করে ফেলতে পারি
মনে হবে যে সব দিকে খুব আপনি ভালো যখন লাগছে। সবাই চলে গেছে, রুম থেকে সবাই যখন চলে গেছে, যখন আমরা একা, কেউ নাই, বিদেশি পর্যবেক্ষকও নাই, দেশীয় পর্যবেক্ষক নাই, একা যখন, তখন নিজের দিকে তাকিয়ে কি আমি বলতে পারছি কিনা আমার যা করার কথা সেটা আমি করছি কিনা, আমি কি দেশকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারছি কিনা, সেই জায়গায় সেই উপলব্ধিতে আসাটাই আজকের বাংলাদেশের অন্যতম প্রয়োজন। স্যার আপনার ফেসবুকে আমি একটা লেখা দেখছিলাম, ঈদের আগে আপনি লিখেছেন যে হাতাওয়ালা গেঞ্জি পরলে আম্মার কথা মনে পড়ে। আজকে ঈদের দিনই 4 বছর হবে আম্মা চলে গেছেন আল্লাহর কাছে, 24 বছর আগে আব্বা। সময় গড়িয়ে যায় কিন্তু মনের গভীর আব্বা আম্মার স্মৃতি সদা উজ্জ্বল। যে ব্যাপারটা জানতে যাচ্ছিলাম স্যার, বাবা মার মধ্যে মানে কাছাকাছি কে ছিল, না, মানে কার সাথে মনের কথা বলা যেত? না, দুজনের সাথে অ্যাকচুয়ালি, না ইয়ের সাথে হয়তো, মার সাথে হয়তো বেশি। বেশি বাবা একটু কঠোর ছিলেন। না কঠোর, বাট উনি ওনার মতো করে, কিন্তু উনিও আবার অত্যন্ত ভ্রমণ পিপাসু ছিলেন। এই যে সেটা কি আপনার মধ্যে আসলো? সেটা আমার মধ্যে আসলো, আমি মনে করি সেটা আমার মা আবার উনি ইয়ে করতেন, উনি সেই লেখালেখিও করতেন। সেই যে যখন ব্রিটিশরা চলে যায়, তখন তমদ্দুন মজলিস ইত্যাদি, যে ওটার সাথে আমাদের এই যে প্রিন্সিপাল কাসেম একজন ছিলেন, বাংলা কলেজ প্রতিষ্ঠাতা, আমাদের গ্রামের ওদিকে আব্বার খুব ঘনিষ্ঠ ছিলেন অ্যাকচুয়ালি। আম্মার সাথেও ইয়ে ছিলেন কবি কাজী নজরুল ইসলাম, আমাকে কাঁধে তুলে পদ্মার চরে ইয়ে করেছেন অ্যাকচুয়ালি, ঘোরা ওই স্মৃতিগুলো আছে অ্যাকচুয়ালি। তো বাবা মার কথা তো অবশ্যই। এবং আমি যখন সার্গোতে যাই তখন আমি একটা চিঠি লিখি আম্মার কাছে। আচ্ছা, সার্গোতে পৌঁছে চিঠিতে কিছুই ছিল না, শুধু একটা ছবি, একটা মাথা ইয়ে, ওই পানি পড়তে, চোখে পানি পড়তেছে, মানে কান্নার ছবি। মানে আমি, কারণ মাত্র 12 বছর বয়সে যেতে গেছি, সেই চিন্তা করেন 1000 মাইল দূরে, টোটালি একটা ভিন্ন ইয়ে ছিল। কিন্তু আব্বার আম্মার কথা এই জন্য আমার মানে চিরজীবন তো বটেই, তারপরেও যে ওনারা আবার একদিকে স্নেহ প্রচণ্ড, আরেকদিকে এই যে উচ্চতা বা ইয়ে করা, এক্সেলেন্স, চেষ্টাটা, যেখানে যাওয়া প্রয়োজন সেগুলো করা, সেগুলোর জন্য আমি যখন উপদেষ্টা হয়ে যেদিন হলাম, আমি তো এটা আমার বিদেশে ছিলাম, আসছি ওই ল্যান্ড করার পরেই, মানে পরদিনই শপথ নিতে হয়েছিল, তারপর পরেই চলে গেছিলাম গাড়ি দিয়ে গ্রামে আব্বার কবর জিয়ারতের জন্য। আম্মা তখন একটাই উপদেশ দিয়েছিলেন যে ইয়ে করে, মানে ভালো, যেটা ভালো মনে করবে সেটা করার চেষ্টা করবে এবং দায়িত্ব পালনের চেষ্টা করবে, এগুলোই ছিল। সো আব্বা আম্মার ইয়েগুলো আমার মনে হয় প্রতি তোমারও নিশ্চয়ই প্রত্যেকের, যে ওনাদের কথা তো আমরা স্মৃতিতে কোনোদিনও অম্লান হবে না। ওনারা যেটা করেছেন, এবং এটা এখন তো আমিও বাবা একজন, সো আমরা যেটা যে স্নেহ, কিন্তু সন্তানের বিকাশটা যেন সর্বোচ্চ পর্যায়ে যতটুকু সম্ভব সেটা করতে পারা যায়, সেখানেও স্নেহের কারণে ওই বিকাশের সুযোগটা যেন নষ্ট না হয়, বাধাপ্রাপ্ত না হয়, এই ধরনের আমি বলা যায় যে অত্যন্ত উচ্চমানের চিন্তা অ্যাকচুয়ালি। প্লাস আরেকটা বিষয় আব্বা আম্মা বিশেষ করে এবং আম্মা খুবই ইয়ে করেছেন, যে এক ধরনের মিতব্যয়িতা এবং খরচ সংক্রান্ত একটু ইয়ে করা অ্যাকচুয়ালি, যা প্রয়োজন নেই খরচ কেন হবে। বাট এমন না যে আমি সন্ন্যাস হয়ে বসে থাকলাম, ওটাও মোটেও নয়। বা খুবই ইয়ে করতেন, যে ঘুরতে, আমিও চেষ্টা করেছি ওনাকে নিয়ে যেতে এদিক ওদিক সব জায়গায়, এবং শুধু বাইরে নয়, ঘোরা মানে হচ্ছে অ্যাকচুয়ালি ঘোরা, মানে দেখার চেষ্টা করা, এক্সপ্লোর করা, এগুলো ওনারাও ঘুরেছেন, কিন্তু বিভিন্ন জায়গায় গেছেন ইয়ে করে। স্যার এক্সপ্লোর করার প্রসঙ্গ আসলে আমি 2022 সালে আপনার ফেসবুকে দেখছিলাম, আপনি লিখেছেন যে 2023 সালের এপ্রিলে এভারেস্ট বেস ক্যাম্প পর্যন্ত যাব, বেস ক্যাম্প অভিযানে কে কে যেতে চায়? আমার ব্যক্তিগত আগ্রহের কারণে এটা জানতে যাচ্ছিলাম, কারণ মে মাসে স্যার আমার বেস ক্যাম্পে যাওয়া হয়েছিল। এরপর কি আর গিয়েছেন নাকি? আমি এখানে আমাকে ধরে ফেলেছো তুমি, একটা ইয়ে আকাঙ্ক্ষা যেটা এখনো পূর্ণ করতে পারিনি,
এই যে যারা যায় মুহিত এবং অন্যান্যরা যারা এভারেস্ট জয় করেছে তাদের সাথে, এবং কংগ্রেচুলেশন তুমি গেছো সেটা শুনে তো আই এম ভেরি হ্যাপি। বাট আমার এটা একটা আকাঙ্ক্ষা, আশা করি যাওয়ার এখনো চেষ্টা করব। বাট ফিট থাকা, আমি একটা স্যার ফিটনেসের দিকে তো আপনি প্রচুর নজর রাখেন, আমি প্রায় আপনার যোগ ব্যায়ামের ছবি দেখি। না, আমি এটা মনে করি যে ফিটনেসটা একটা নয়, মানে এমন না যে আবার আমি করব যে প্রচণ্ড খরচ করে ফিট হব, মানে ফিট থাকার একটা মানসিকতা। আচ্ছা, একটা স্লোগানও আমরা বের করেছিলাম যে আমি ফিট, দেশ ফিট। আচ্ছা, মানে কারণ আমাদের ফিট হতে হবে, অনেক কিছু যদি করতে হয় আমাদের সেই সবলতা দরকার, আচ্ছা, ফিটনেস দরকার, সবলতা দরকার। এবং এগুলো করলেই মনটাও কিন্তু তাহলে হবে, নারীর প্রতি সম্মানের জায়গাটা ঠিক হবে, অন্যকে সহায়তা করার জায়গাটা ঠিক হবে। আমার যে দায়িত্ব সেটা কোথাও গেলে কিছু ময়লা, এই যে আমরা ক্লিনলিনেসের জন্য অনেকগুলো ক্যাম্পেইন করার চেষ্টা করেছি, ইভেন 28 নম্বর যেখানে থাকি সেখানেও আমরা চেষ্টা করি, এবং বিভিন্নভাবে অ্যাকচুয়ালি। সো এটাই আমি যে মনে করি যে এই বিষয়গুলো, এবং বাংলাদেশের যে আমাদের আলোচনা, এই যে আমরা এখন আমাদের তো খুব আড্ডা ইজ যে বাংলাদেশের ইনভেনশন, তাই না? যে আড্ডায় বসলেই অনেক কিছু আলোচনা হয়। আমি যে শিক্ষার সাথে একটা বললাম না, শিক্ষা এবং চরিত্র গঠন, এই সংযোগটাকে শক্তিশালী করা দরকার। আবার এটাও দরকার, এই যে ফিটনেসের কথা যখন বলা হয়, আমি তো মনে করি যে, এবং এই যে ক্রীড়াঙ্গনের অবস্থা দেখে আমার খুব লাগে। আজকে রাতে একটা আমি করছি, একটা ওয়েবিনার করছি, আমার খুবই নাড়া দিয়েছিল একজন সাফ ফুটবলার রাজিয়া সুলতানা, সাতক্ষীরায় বাচ্চা প্রসব করে তারপরে মারা গেছেন অ্যাকচুয়ালি। এই যে ক্রীড়াঙ্গন, আমি মনে করি বিশেষ করে ক্রীড়া এবং সংস্কৃতি একটা জাতির পরিচয় গঠনের জন্য এবং অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটা শুধুমাত্র একটা বিনোদন হিসেবে চিন্তা করা উচিত নয়। কারণ আপনি দেখেন যে সাউথ কোরিয়া এই যে এই যে সংস্কৃতির উপর জোর দিয়ে তারা এক ধরনের সাংস্কৃতিক পরাশক্তি হয়ে গেছে। কিন্তু আবার এই যে আপনি দেখেন প্রতিটা যদি যান, প্রতিটা ছোট ছোট দেশ, ইউরোপের অনেকগুলো দেশ, তারা কিন্তু এই ক্রীড়ার উপর জোর দিয়েছে, শুধুমাত্র অলিম্পিক মেডেল পাওয়ার জন্য নয়, তাদের এই যে বাংলাদেশও এই দৃষ্টিকোণ থেকে ক্রীড়া এবং সংস্কৃতি এইটার নজর দেওয়া। এবং আমি এই যে ফেসবুকে এগুলো দেওয়ার চেষ্টা করি, জাস্ট নিজেকেও বলা যে এগুলো আমরা করা দরকার, করতে এবং করতে তো আমার মজা লাগে, তো আনন্দ লাগে। এটা এমন না যে কষ্ট করে করতে। প্রায় শেষে চলে আসছিলাম, একটা ব্যাপার আগ্রহ হচ্ছিল, যেহেতু স্যার আপনি সার্গোদায় পড়েছেন, মানে সার্গোদা লোয়ার টোপায়, সেখানে যারা পড়ে সাধারণত এয়ারফোর্সের দিকে যায় বা ডিফেন্সের দিকে যায়। তা আমি আপনার ভাই বোনদেরটা দেখছিলাম, আপনার বাবা ছিলেন ডাক্তার, বড় ভাই হচ্ছে ফিজিক্সে পিএইচডি করেছেন, এরপরে ছোট ভাই খুব বিখ্যাত আপনার ডাক্তার রয়েছে, কার্ডিওলজিস্ট, এরপরে আছে আমি দেখছিলাম পেডিয়াট্রিক সার্জন আছে আপনার বোন, সবচেয়ে ছোট ভাই আর্কিটেক্ট, মানে সবাই একদম পিওর সায়েন্সে থেকেছে। ইকোনমিক্সও সায়েন্সের একটা পার্ট, কিন্তু তো স্যার পিওর না। আপনার ইকোনমিস্ট হওয়ার ইচ্ছা হলো কিভাবে? এটা কিন্তু আমি সত্যি বলতে এগুলো জাস্ট করে হয়েছে, আমি এমন না যে ইকোনমিস্ট হব এই ধরনের। আচ্ছা, সার্গোদায় এসছি আমরা তো সায়েন্স, সার্গোদায় কিন্তু সায়েন্স ইত্যাদি সবই পড়েছি। ফৌজদারটে যখন আসলাম তখন তো এখানে আর্টস সায়েন্স এগুলো ভাগ হতো, তাই না? তখন আই থিঙ্ক আর্টসে চলে যাওয়া হলো। তারপরে তখন ঢাকা ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগটা ছিল একটু সবচেয়ে এক ধরনের আর কি, সবার উপরের দিকে এই ধরনের একটা ভাবমূর্তি ছিল আর কি। তো আমাদের ফ্রেন্ড সার্কেলে যারা ছিল বা আমিও ন্যাচারালি গেলাম ওইখানে। কিন্তু অর্থনীতিতেও আমি দেখবেন যে করেছি, আমি অর্থনীতিতে মাস্টার্স করলাম ঢাকা ইউনিভার্সিটিতে, কিন্তু পিএইচডি করেছি ইন পলিটিক্যাল সোশিওলজি। কেন করলাম? ইভেন অর্থনীতিও করতে গিয়েও আমার প্রথম থেকেই ছিল, একটা আর্টিকেলও লিখেছি, পাওয়ার অ্যাজ অ্যান ইকোনমিক ফ্যাক্টর। প্রথম থেকে আমার মনে হয়েছে যে অর্থনীতি সাথে ক্ষমতা, পাওয়ার একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটার যে, এবং আজকের যে আমি বিভিন্ন আর্টিকেল লিখে বা এবং বর্তমান বাংলাদেশের যে অবস্থা,
এখানে অর্থনীতি হিসেবে আলোচনা করে তো আপনি খুব একটা উত্তর পাবেন না। এটা পলিটিক্যাল ইকোনমি, রাজনৈতিক অর্থনীতি, অথবা ক্ষমতার বিশ্লেষণ না করে আজকের অর্থনৈতিক অবস্থাকে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। আমি সেই যে আমরা ছাত্র থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ধরনের ভিলেজ স্টাডি গ্রুপ, স্বপন আদনান বলে আমাদের এক শিক্ষক ছিলেন, তার নেতৃত্বে আমরা তখনই কিন্তু গ্রামে গিয়ে করেছিলাম। সাভার তখনও সবুজ বিপ্লব হয়নি, সাভারে গিয়ে আমরা কিন্তু অর্থনীতি বিভাগের ছাত্র হিসেবে প্রায় 2 সপ্তাহ বা 3 সপ্তাহ কৃষকের বাড়িতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করেছি। বাট ছিল যে ওই যে শেখাবার জন্য, ওই যে লাইন করে কিভাবে ট্রান্সপ্লান্ট করতে হয় ইত্যাদি করার জন্য। পরবর্তীতে আমরা এইটার সূত্র ধরে বিআইডিএস, তারপর আমি নোয়াখালীতে 2 বছর কাটিয়েছি। সেখানে এক অ্যাবান্ডেন্ড রাইস মিলে আমাদের ফিল্ড রিসার্চের জন্য ছিলাম ইত্যাদি। যার ফলে যেটা হয়েছে, প্রথম থেকেই মাঠ বাস্তবতার সাথে সংযুক্ত থাকার একটা ইচ্ছা এবং অভিজ্ঞতা, এবং এটা কিন্তু অব্যাহত ছিল। আমি যখন অ্যাডভাইজার ছিলাম, ওই যে ডক্টর ইউনূসকে সম্বর্ধনা দিয়েছিলাম 16ই অক্টোবর 2006, প্রথম আলো সহায়তা, প্রথম আলো আমার ফোন নাম্বারটা, ওই আমি কোর অর্গানাইজেশন আমার ফোন নাম্বার দিয়ে, তো আমার ফোন নাম্বারটা তখন জেনারেলি জানা ছিল। যখন অ্যাডভাইজার ছিলাম তখনও কিন্তু আমি এই মাঠ বাস্তবতা, এই যে কোথায় চালের দামের বাড়ার, নওগাঁয় চলে গিয়েছিলাম যে রাইস মিলের ওখানে সংখ্যা কিভাবে ওখানে হচ্ছে, গুদাম সমিতির, এইগুলো তো আগে কোনোদিন জানতাম না, ওদের সাথে যোগাযোগ। আমি যেটা চেষ্টা করেছি, এবং একটা অব্যাহত ধারা, যে মাঠ বাস্তবতার খুব কাছে থাকার চেষ্টা করা, এবং সেটা ব্যক্তি হিসাবে, গবেষক হিসাবে, এবং হিসাবেও যখন ওই যে দায়িত্বপ্রাপ্ত, তখনই কিন্তু মাঠ বাস্তবতার একেবারে কাছে থাকার চেষ্টাটাই করে, সেটাই একটা ধারাবাহিক ছিল। স্যার, আলোচনাটা শেষ করতে যাচ্ছি, একটা বিষয় জানতে চাই। নিশ্চয়ই। যে জীবনে তো স্যার অনেক অ্যাচিভমেন্ট, বাট এমন কি কোনো আক্ষেপ আছে, মনে হয়েছে যে এই জিনিসটা আমি অ্যাচিভ করতে পারতাম বাট হয়নি? না, আমার ওই ধরনের আক্ষেপ নাই, কিন্তু কয়েকটা বই লেখা প্রয়োজন। বেশ করে স্যার 111 নিয়ে তো অবশ্যই দরকার। সেটা একটা দরকার, এবং আরও 2-একটা বই বৈশ্বিক পরিসরের জন্য। বইগুলো এখনো লেখা হয়নি, সেটা একটা, আমি ওটা আক্ষেপ হিসেবে নিব না, আমি ওটাকে একটা দায়িত্ব হিসেবেই, বরঞ্চ তুমি যেহেতু প্রশ্ন করলে, ওইটা একটা হয়তো আক্ষেপ। আদারওয়াইজ আমি মনে করি যে আমাদের তো সন্তুষ্ট হওয়া দরকার। অনেকের তুলনায় অনেক আমরা এক অর্থে ভালো আছি, এবং আব্বা আম্মা যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা অনুযায়ী জীবন পরিচালিত করতে পেরেছি। আমার স্ত্রী, আমার 3 কন্যা আছেন, তাদেরকেও বলার চেষ্টা করেছি, তারাও এই শিক্ষা আশা করি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ভাই বোন সবার মধ্যে একটা ভালো সম্পর্ক বজায় রাখা, এগুলো আমাদের খুবই আছে। বন্ধু বান্ধবদের সাথে করা, এবং শুধু নিজের কথাটা চিন্তা না করা, দেশের কথা চিন্তা করা। তো আমি সেই অর্থে আমি মনে করি যে, কিন্তু ওই অর্থে আমি কাজ শেষ হয়ে গেছে সেই উপলব্ধিতে যেতে প্রস্তুত নই। বহু কাজ বাকি রয়ে গেছে, বহুদূর যেতে হবে। আমরা করতে পারি, আমি নিজে করতে জানি না, কিন্তু বহু কাজ বাকি আছে। বাংলাদেশকে যেইভাবে আমরা দেখতে চাই, সবাই শুধু ক্ষমতাসীন গোষ্ঠীর এভাবে দেখতে চায় তা নয়, প্রতিটা মানুষ যেভাবে দেখতে চাই, সেই জায়গায় নেওয়ার বহু কিছু বাকি রয়ে গেছে, বহু ঘাটতি আছে। সেগুলো করার জন্য সবারই আই থিঙ্ক সচেষ্ট হওয়া দরকার। এবং শেষ কথাটা এটা বলবো যে সবচেয়ে বড় দরকার আমাদের উপলব্ধির যে জগৎ, সেটার একটা পরিবর্তন দরকার। লোক দেখানো কথাবার্তা বলা, আমি পাবলিকলি একটা বললাম, প্রাইভেটলি অন্য একটা কথা বললাম, এবং মানুষকে কষ্ট না দেওয়া একটু কথার মাধ্যমে বা মাধ্যমে। ডক্টর ইউনূসকে এই ধরনের যে হেনস্থা হচ্ছে, আমাকে অত্যন্ত পীড়া দেয় অ্যাকচুয়ালি, যে ওনার এটা তো একটা হেনস্থা হিসেবে আমি দেখছি অ্যাকচুয়ালি, যতই প্রক্রিয়ার ইত্যাদি থাকুক না কেন। কিন্তু আমি এটাই বলছি যে এই উপলব্ধির জগৎটা ঠিক করা দরকার। কারণ বাংলাদেশের আমি মনে করি একটা প্রচণ্ড ভবিষ্যৎ আছে,
কারণ বাংলাদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী এবং এগুবার মানসিকতা কিন্তু খুবই প্রবল, কিন্তু ওখানে অনেক জায়গায় আমরা কিন্তু, এবং আমাদের দুর্বলতাও কিন্তু রবীন্দ্রনাথ তো লিখে গেছেন অনেক আমাদের দুর্বলতাগুলো নিয়ে, দুর্বলতাগুলো খুব পরিষ্কার, কিন্তু ওই উপলব্ধির জগৎটাকে ঠিক করা খুবই জরুরি আসলে। ওইটা যদি ঠিক হয় তাহলে কিন্তু আমরা এগোবই। স্যার, সেই প্রত্যাশা রাখছি যে উপলব্ধির জগৎটা রাজনৈতিক দলের নেতাদের যেমন ঠিক হবে, সাধারণ মানুষের মধ্যেও ঠিক হবে। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এতক্ষণ সময় দিলেন, অনুমতি দিলে স্যার অনুষ্ঠানটা আজকে এখানে শেষ খুব ভালো করতে। লাগছে। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।